তো বন্ধুরা, আজকে যে মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা একটা বাস্তবের মতোই ভয়ঙ্কর দুনিয়ার গল্প, যেখানে অস্ত্র নয়, হ্যাকিংই সবচেয়ে বড় যুদ্ধের হাতিয়ার। একজন প্রতিভাবান হ্যাকার, এক প্রাণঘাতী সাইবার হামলা, আর এক ভয়ঙ্কর চক্রান্ত যা পুরো বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। ব্ল্যাক হ্যাট সাইবার ক্রাইম নিয়ে তৈরি এক দুর্ধর্ষ থ্রিলার, এবং গল্পের মধ্যে রয়েছে ভয়ঙ্কর সব টুইস্ট। তাহলে বেশি উত্তেজনা না বাড়িয়ে শুরু করা যাক দর্শক বন্ধুরা। তো মুভির শুরুতে হংকং একটা পাওয়ার প্ল্যান্টকে দেখানো হয়। সেই পাওয়ার প্ল্যান্টের সফটওয়্যারকে কিছু হ্যাকার হ্যাক করে নেয়। এই জন্য সেই পাওয়ার প্ল্যান্টে কুল অ্যান্ড পাম্প খারাপ হয়ে যায়। তাই সেই পাওয়ার প্ল্যান্ট গরম হওয়া শুরু হয়ে যায় আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কিছুদিন পরে একটা মিটিং হয়, যেখানে আর্মি ও গভর্নমেন্টের উচ্চপদস্থ অফিসাররা ছিল। এখানে একটা আর্মি চিফকে দেখানো হয়, যে হ্যাকিং এর ব্যাপারে অনেক কিছু জানতো। অন্য অফিসাররা সে আর্মি চিফকে জিজ্ঞাসা করে কিভাবে ওরা এই পাওয়ার প্ল্যান্ট হ্যাক করেছে। আর্মি চিফ তাদের বলে র্যাড নামের একটা সফটওয়্যারের সাহায্যে তারা এমনটা করতে পেরেছে। পাওয়ার প্ল্যান্টের সমস্ত সিস্টেম অনেক পুরানো ছিল, তাই খুব সহজেই তারা পাওয়ার প্ল্যান্টের সফটওয়্যারকে হ্যাক করতে পেরেছিল। যদি আমরা সেই হ্যাকারদের ধরতে চাই তাহলে আমাদেরও সেই র্যাড সফটওয়্যারকে ব্যবহার করতে হবে। কিন্তু এটার জন্য সেই পাওয়ার প্ল্যান্ট মানে যেখানে বিস্ফোরণ হয়েছে সেই জায়গার কম্পিউটারে হার্ড ডিস্ক লাগবে, যার সাহায্যে আমরা সেই র্যাড সফটওয়্যারকে পাবো। কিন্তু আমরা সেই জায়গায় এখন যেতে পারবো না, কারণ বিস্ফোরণের জন্য সেই জায়গা এখন অনেক গরম হয়ে আছে। এই কাজে এফবিআইও তাদের সাহায্য করতে চায়, আর আর্মি চিফকে একটা হ্যাকিং কোডও পাঠায়। আর্মি চিফ সেই হ্যাকিং কোডটা নিয়ে তার বোনের কাছে আর তাকে বলে এই কোড আমাকে এফবিআই দিয়েছে। এই কোড ডিকোড করার পর আমি বুঝতে পেরেছি যে হ্যাকাররা এই পাওয়ার প্ল্যান্টে দুর্ঘটনা ঘটেছে। সেই হ্যাকিং গ্রুপের নাম ব্ল্যাক হ্যাট। এরা খুব ভয়ানক হ্যাকিং গ্রুপ। যদি তাড়াতাড়ি এদের ধরা না হয় তাহলে সারা বিশ্বে এরা আরো অনেক ভয়ানক ক্ষতি করবে। আর্মি চিফ তার বোনকে আরো বলে আমার এখন এমন একটা লোকের প্রয়োজন যে নিজে একজন ভয়ঙ্কর হ্যাকার হবে এবং সফটওয়্যারের ব্যাপারে ভালোভাবে জানবে। আমি তাকে যেন চোখ কান বন্ধ করে বিশ্বাস করতে পারি, আর আমি তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারবো না। আর্মি চিফ তার বোনকে রাজি করিয়ে নেয় তার সাথে কাজ করার জন্য। এরপর দেখানো হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার গ্রুপ শেয়ার মার্কেটে হ্যাক করে শেয়ার পাম্প অ্যান্ড ডাম্প করিয়েছে। তাই আর্মি চিফ এফবিআইয়ের কাছে যায় আর তাদের বলে আমার নিকোলাস নামের একটা লোকের প্রয়োজন। নিকোলাসের নাম শুনে এফবিআই অফিসাররা খুবই অবাক হয়ে আর্মি চিফের দিকে তাকিয়ে থাকে। আর অফিসাররা বলে নিকোলাস এখন জেলে আছে, আমরা তাকে ছাড়তে পারবো না। অফিসারদের এমন বলার কারণ নিকোলাসও একজন উচ্চমানের হ্যাকার, এবং সে অনেক ব্যাংকের সফটওয়্যার হ্যাক করে সেখান থেকে অনেক টাকাও চুরি করেছিল। এই জন্য এফবিআই নিকোলাসকে ছাড়তে দ্বিধাবোধ করছিল। আর্মি চিফ এফবিআইকে বলে আমি যখন এমআইটিতে পড়তাম তখন আমি একটা সফটওয়্যার ইনভেন্ট করেছিলাম, যেটা তৈরি করতে নিকোলাস মুখ্য ভূমিকা নিয়েছিল। এই যে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যে র্যাড নামে সফটওয়্যার ইউজ করছে সেটা আমাদের সেই সফটওয়্যারকে মডিফাই করেই তারা তৈরি করেছে। যদি আমাদের সেই হ্যাকারের গ্রুপকে ধরতে হয় তাহলে সেই হ্যাকারদের থেকেও একটা চালাক হ্যাকারকে আমাদের টিমে নিতে হবে। আর নিকোলাস একজন চতুর ও উন্নত মানের হ্যাকার। এরপর এফবিআই নিকোলাসকে জেল থেকে ছেড়ে দেয়। তারপর এরা সবাই সেই জায়গায় যায় যেখানে সেই সিস্টেম ছিল যেটাকে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা হ্যাক করে নিয়েছিল। নিকোলাস সেখানে সবকিছু দেখতে থাকে। নিকোলাস সেখানে যে সিস্টেম ছিল তার মধ্যে একটা ফাইল পায়, এবং র্যাট ভাইরাসকে ইউজ করে নিকোলাস সেই ফাইল ওপেন করার চেষ্টা করে। নিকোলাস সেখানে থাকা একটা কর্মচারীকে জিজ্ঞাসা করে তোমরা কি কোনোদিন এই কম্পিউটার লক করতে ভুলে গিয়েছিলে? কর্মচারীটা বলে না, এমনটা তো কখনো হয়নি। নিকোলাস কর্মচারীকে আরো কথা জিজ্ঞাসা করে যে রিসেন্ট কি কেউ এই কোম্পানি থেকে কাজ ছেড়ে দিয়েছে? কর্মচারীটা বলে একটা ছেলে এই কোম্পানিতে মাত্র 1 মাস কাজ করেছিল এবং রিসেন্টলি সে কাজ ছেড়ে দিয়েছে। তাই নিকোলাস তার সঙ্গীদের নিয়ে সেই কোম্পানি থেকে কাজ ছেড়ে দেওয়া ছেলেটার বাড়িতে যায়। তারা সেখানে দেখে কেউ তাদের সেখানে যাওয়ার আগে সেই ছেলেটাকে মেরে দিয়েছে। নিকোলাস সেই ঘরে পড়ে থাকা সেই ছেলেটার ল্যাপটপ চেক করে আর জানতে পারে যে সেই ছেলেটা অনলাইনে কারোর সাথে কথা বলতো। এটা সেই ব্ল্যাক হ্যাট গ্রুপের লিডার ছিল যার সাথে ছেলেটা কথা বলতো। নিকোলাস তাদের চ্যাট পড়ে বুঝতে পারে খুব তাড়াতাড়ি এই ছেলেটা ব্ল্যাক হ্যাট গ্রুপের লিডারের সাথে দেখা করতো, কিন্তু তার আগেই ছেলেটা মারা যায়। সেই জন্য নিকোলাস সেই ছেলেটার অ্যাকাউন্ট দিয়ে সেই হ্যাকারটাকে মেসেজ পাঠায় যে আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাকার নিকোলাসকে মেসেজে রিপ্লাই দেয় আর বলে আমি তোমার সাথে দেখা করব। হ্যাকার নিকোলাসকে একটা রেস্টুরেন্টের ঠিকানা পাঠায় আর বলে সেখানে তারা দেখা করতে পারে। নিকোলাসকে জেল থেকে ছেড়ে দিলেও এফবিআই তাকে পুরোপুরি নির্দোষ বলে ঘোষণা করেনি। তাই এফবিআই নিকোলাসের পায়ে একটা ব্যান্ড বেঁধে দিয়েছিল, যার সাহায্যে এফবিআই নিকোলাসকে যখন তখন ট্র্যাক করতে পারত যে সে কোথায় কখন আর কি করছে। এছাড়া নিকোলাস জেল থেকে বার হওয়ার সময় এফবিআইয়ের সঙ্গে একটা চুক্তি করে, যদি সে এই কেসে এফবিআইকে সাহায্য করে আর হ্যাকারকে যদি সে খুঁজে দিতে পারে তাহলে তাকে আর জেলে রাখা হবে না। নিকোলাস আর তার সঙ্গীরা শেয়ার মার্কেটেও হিস্ট্রি চেক করতে থাকে এবং সেই সব স্টকগুলোর উপর নজর রাখে যাদের হ্যাকাররা পাম্প অ্যান্ড ডাম্প করিয়েছিল, আর তাদের ব্যাপারে খোঁজও নেয় যারা এই স্টক মার্কেটের আপ অ্যান্ড ডাউনে বেশি প্রফিট গেইন করেছিল। তারা খুঁজে বের করে এমন 3টি লোক যারা আবার একই দেশ থেকে এমনটা করেছিল।
অন্যদিকে নিকোলাস আর আর্মি চিফের বোন সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় যেখানে ব্ল্যাক হ্যাটের লিডারের আসার কথা ছিল। অনেকক্ষণ বসে থাকার পরও সেখানে কেউ আসে না। তখন নিকোলাস রেস্টুরেন্টের ভিতরে যায় আর দেখে যে সেখানে একটা কম্পিউটার ছিল, আর এই কম্পিউটারের মাধ্যমে বাইরে লাগানো সিসিটিভির সাহায্যে কেউ তাদের উপর নজর রাখছিল। নিকোলাস সেই কম্পিউটারের সাহায্যে হ্যাকারের সাথে কথা বলে। হ্যাকার নিকোলাসকে জিজ্ঞাসা করে, তুমি কে? নিকোলাস হ্যাকারকে রিপ্লাই দেয়, আমার নাম গোস্টম্যান। এটা শোনার পর হ্যাকার খুবই রেগে যায় আর নিকোলাসকে মেসেজ পাঠায়, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। নিকোলাস বুঝতে পারে তার আর আর্মি চিফের বোনের প্রাণের ঝুঁকি আছে, তাই নিকোলাস তাড়াতাড়ি এই রেস্টুরেন্ট থেকে চলে যেতে চায়। কিন্তু হঠাৎ তাদের ওপর কিছু লোক আক্রমণ করে দেয়। নিকোলাস তাদের সাথে লড়াই করে আর কোনো রকমে আর্মি চিফের বোনকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। নিকোলাস পরে আর্মি চিফকে ফোন করে আর বলে, এটা পুরোটাই একটা ষড়যন্ত্র ছিল আমাদের মেরে ফেলার জন্য। ওরা জানতো যে আমরা ওদের পিছন করছি, সেই জন্য ওরা আমাদের রেস্টুরেন্টে ডেকেছিল। আর্মি চিফের বোন আর্মি চিফকে বলে, আমার মনে হয় আমাদের হংকংয়ে যাওয়া উচিত, যেখানে সেই ব্ল্যাক হ্যাট গ্রুপ পাওয়ার প্ল্যান্টে প্রথম হ্যাক করেছিল। এরা সবাই হংকংয়ে সেই পাওয়ার প্ল্যান্ট যেখানে আছে সেখানে যায়। পাওয়ার প্ল্যান্টে কাজ করা একটা লোক তাদের বলে, বিস্ফোরণ হওয়ার ফলে পাওয়ার প্ল্যান্ট এখন অনেক গরম হয়ে আছে, আমরা সেটাকে ঠান্ডা করার চেষ্টা করছি সমুদ্রের জল ইউজ করে। নিকোলাস সেই পাওয়ার প্ল্যান্টে যে রুমে যেতে চায় সেটা সবচেয়ে বেশি গরম ছিল। ওখানে যাওয়ার জন্য এদের কিছুদিন অপেক্ষা করতে হবে। এরা সেই রুমে যেতে চায় কারণ সেই রুমে থাকা হার্ড ডিস্ক থেকে এরা জানতে পারবে কোন জায়গা থেকে হ্যাকাররা হ্যাক করেছিল। মানে সহজ কথায় হ্যাকারদের আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। তখন কিছু এফবিআই এজেন্ট তাদেরকে ডাকে, সেখানে নিকোলাস আর বাকিরাও যায়। তখন এরা জানতে পারে এফবিআই একটা হ্যাকারকে ধরেছে যে এসব ব্যাপারে সব জানতো। হ্যাকার নিকোলাস আর তার সঙ্গীদের সেই শেয়ার মার্কেটে লুট হওয়া টাকার ব্যাপারে বলে। সেই টাকা এখনো পর্যন্ত কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি, সেই অ্যাকাউন্টেই আছে। নিকোলাস তখন হ্যাকারকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে এরা তিনজন কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে? হ্যাকার বলে, ওরা নিজেদের মধ্যে কোনো যোগাযোগ বা দেখা করে না। এবার এফবিআই অফিসার নিকোলাসকে বলে, তুমিও তো একজন হ্যাকার, তুমি যদি ওদের জায়গায় থাকতে তাহলে কি করতে? নিকোলাস বলে, আমি হলে যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকা নিয়ে উধাও হয়ে যেতাম, কারণ এই টাকাগুলোর জন্য আমি ধরাও পড়তে পারতাম। নিকোলাস এবার সবকিছু বুঝতে পারে এই তিনটি লোকের ওপরেও কেউ আছে যে এই তিনটি লোককে গোপনে অপারেট করছে। যদি এরা তিনজন আলাদা আলাদা লোক হতো তাহলে এরা অ্যাকাউন্টে কোনোদিনই টাকা রাখতো না। এবার এরা সেই তিনটি লোককে ট্যাগ করতে লাগে যে এরা কোথায় কোথায় যায় আর কি কি করে। তখন এরা জানতে পারে এই তিনটি লোক আলাদা আলাদা জায়গায় যায় এবং একটা জায়গায় গিয়ে একসাথে দেখা করে, কিন্তু এরা বুঝতে পারে না এই তিনটি লোক আসলে কে এবং কোথায় তারা দেখা করে। নিকোলাস আর তার সঙ্গীরা সেই জায়গার ঠিকানা বার করে এবং তাদের সামনে একটা নতুন নাম আছে, ইলিয়াস। ইলিয়াস সবসময় সেই জায়গায় যেত যেখানে সেই তিনটি লোক একসাথে দেখা করত। এফবিআই ইলিয়াসের ব্যাপারে সবকিছু খোঁজ খবর নেয়। নিকোলাস সেই জায়গায় যায় আর সেখানে সমস্ত নেটওয়ার্ককে হ্যাক করে, কিন্তু সেই তিনটি লোক খুবই চালাক ছিল। কেউ যাতে কোনোদিন তাদের কাছে পৌঁছাতে না পারে সেই জন্য তারা এখানকার সমস্ত নেটওয়ার্ক আগে থেকে জাম করে দিয়েছিল। সেই জন্য নিকোলাস ব্লুটুথের মাধ্যমে তাদেরকে মেসেজ পাঠায়। নিকোলাস তাদের থেকে রিপ্লাইও পায়, কিন্তু সেটা কোডের মাধ্যমে আসে। নিকোলাস এফবিআইকে বলে, আমি এই কোড ডিকোড করতে পারবো, কিন্তু অনেকটাই টাইম লাগবে। এদিকে সেই তিনজনের ব্যাংকে যে টাকা ছিল সেটা সেই ব্ল্যাক হ্যাট গ্রুপ একটা কাসিনোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এটা হওয়ার পর এফবিআই আর নিকোলাস বুঝতে পারে তারা এই কেসের অনেক কাছাকাছি চলে এসেছে। ব্ল্যাক হ্যাট গ্রুপের হ্যাকাররা জানে এফবিআই সেই তিনটি লোকের ব্যাপারে সবকিছু জেনে গেছে, মানে তাদের কাছেও যখন তখন পৌঁছে যাবে এফবিআই, তাই তারা এই পদক্ষেপ নিয়েছিল। এফবিআই বুঝে যায় সেই তিনটি লোকও সেই হ্যাকারদের কাছে পৌঁছানোর একটাই পথ খোলা আছে, ইলিয়াস। এই জন্য এফবিআই ইলিয়াসকে ফলো করা শুরু করে দেয়, কিন্তু ইলিয়াস সেটা বুঝে যায় যে এফবিআই তাকে ফলো করছে। ইলিয়াস আর তার লোকেরা সেই জন্য নিকোলাসের সঙ্গী আর এফবিআই এজেন্টের ওপর আক্রমণ করে দেয়। অফিসাররাও এদের যোগ্য জবাব দেয়, কিন্তু ভাগ্যবশত ইলিয়াস সেখান থেকে জীবিত অবস্থায় পালিয়ে যায়। এদিকে এরা জানতে পারে সেই পাওয়ার প্ল্যান্ট আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এই জন্য তারা সেখানে যেতে পারবে আর সেখান থেকে সেই হার্ড ডিস্কের মাধ্যমে সেই হ্যাকারের আইপি অ্যাড্রেসও খুঁজে বের করতে পারবে। নিকোলাস আর তার সঙ্গীরা সেই রুমে যায় আর হার্ড ডিস্কটাকেও পেয়ে যায়। বাইরে এসে তারা হার্ড ডিস্ক ওপেন করলে তারা দেখে পাওয়ার প্ল্যান্টের সেই রুমের রেডিয়েশনের জন্য হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, মানে তার মধ্যে থেকে কোনো ডাটা আর বার করা যাবে না। এর মানে হ্যাকারের এত কাছাকাছি পৌঁছেও সবকিছু হাতের কাছ থেকে বেরিয়ে যাবে। নিকোলাস তখন সবাইকে বলে, এই হার্ড ডিস্ক থেকে ডাটা বার করার একটাই পথ খোলা আছে, ব্ল্যাক উইডো সফটওয়্যার। নিকোলাস এফবিআই অফিসারদের কাছে সেটা ব্যবহার করার জন্য পারমিশন চায়, কিন্তু তারা তাকে পারমিশন দেয় না, কারণ এই পুরো ঘটনাটা হংকং মানে চায়নাতে হয়েছে, আর এফবিআই চায় না তাদের এই সফটওয়্যার কোনো প্রকারে চায়নার সঙ্গে শেয়ার করতে। এই কারণের জন্য ব্ল্যাক উইডো সফটওয়্যারে ইউজ করা এই কেসের ক্ষেত্রে পুরোপুরি না করে দেওয়া হয়। নিকোলাস তার সঙ্গীদের বলে, আমি ব্ল্যাক উইডো সফটওয়্যারকে হ্যাক করতে পারবো, কিন্তু সেটাতে অনেক রিস্ক আছে। সেখানে থাকা একটা এফবিআই অফিসার নিকোলাসকে বলে,
যদি তুমি এমনটা করো তাহলে হতে পারে তোমাকে হয়তো জেলে তারা আবারও বন্দি করতে পারে। কিন্তু নিকোলাস সবসময়ের মতো এবারেও রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত। নিকোলাস হ্যাক করার আগে সবাইকে সেই ঘর থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু আর্মি চিফের বোন যে নিকোলাসকে ভালোবাসতো সে নিকোলাসের সঙ্গে সেই ঘরেই থেকে যায়। এরপর নিকোলাস এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ব্ল্যাক উইডো সফটওয়্যার হ্যাক করে, আর সেটার সাহায্যে সেই হার্ড ডিস্কে থাকা ডাটাও ফিরিয়ে আনে যেগুলো ডিলিট হয়ে গেছিল হার্ড ডিস্ক থেকে। এরপর তারা জানতে পারে ব্ল্যাক হ্যাট গ্রুপের হ্যাকাররা খুবই চালাক। তারা এমন সফটওয়্যার ইউজ করে যেটা হ্যাক করা ছিল অসম্ভব, এবং সেই হ্যাকাররা জাকার্তা থেকে এইসব কিছু অপারেট করছে। এনএসএ আর এফবিআই বুঝতে পেরে যায় নিকোলাস এনএসএ সফটওয়্যার মানে ব্ল্যাক উইডো সফটওয়্যারকে হ্যাক করেছিল। এই জন্য সরকারের উপরের মহল থেকে অর্ডার দেওয়া হয় নিকোলাসকে গ্রেপ্তার করে আবারও জেলে পাঠানোর জন্য। এই কথাটা যখন আর্মি চিফ জানতে পারে তখন সে তার বোনকে মেসেজ পাঠায় আর বলে, নিকোলাসকে বলো যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে। নিকোলাস আর আর্মি চিফের বোন সেখান থেকে বেরোনোর পর এফবিআই এজেন্টরা সেখানে যায়, যারা সেই ব্যান্ডের সাহায্যে নিকোলাসকে ট্যাগ করছিল। এখন এজেন্টরা চাইলেও নিকোলাসকে ট্যাগ করতে পারবে না, কারণ নিকোলাস সেই ব্যান্ডকে খুলে তার আগের লোকেশনে রেখে দিয়েছে যেখানে এখন এফবিআই এজেন্টরা ছিল। অন্যদিকে দেখা যায় আর্মি চিফ তার বোন আর নিকোলাসের সঙ্গে দেখা করার জন্য আসে। এর আগে সে গাড়ি থেকে নামে ইলিয়াস রকেট লঞ্চার দিয়ে আর্মি চিফের গাড়িটাকে উড়িয়ে দেয়, যেই ঘটনায় আর্মি চিফের মৃত্যু ঘটে। ইলিয়াস আর তার লোকেরা নিকোলাস আর আর্মি চিফের বোনের ওপর অন্ধাধুন গুলি চালাচ্ছিল। তখন এফবিআই এজেন্টরাও সেখানে চলে আসে আর ইলিয়াসের সঙ্গে মোকাবিলা করে। ইলিয়াস আর তার সঙ্গীদের সংখ্যা বেশি থাকায় তারা এফবিআই এজেন্টদের মেরে ফেলে, কিন্তু নিকোলাস আর আর্মি চিফের বোন সেখান থেকে পালাতে সক্ষম হয়। এবার এরা দুজন মালয়েশিয়া যাওয়ার জন্য প্লেনে উঠে যায়, কারণ হ্যাকাররা স্যাটেলাইটের মাধ্যমে মালয়েশিয়ার একটা এলাকার ফটো নিয়েছিল যেটা নিকোলাস দেখেছিল। ফটোর সাহায্যে এরা সেই জায়গায় পৌঁছায় যেখানে একটা পাওয়ার প্ল্যান্ট ছিল। নিকোলাস এখানে আসার পর হ্যাকারদের সমস্ত প্ল্যান বুঝে যায়। হ্যাকাররা হংকংয়ে সেই পাওয়ার প্ল্যান্ট হ্যাক করেছিল কারণ তারা জানতে চাইছিল এরকম কোনো ঘটনা ঘটানোর পর তাদের কেউ ধরতে পারবে কিনা। মানে সহজ কথায় বড় কিছু করার আগে প্র্যাকটিস করছিল তারা। আসল প্ল্যান তো তাদের মালয়েশিয়াতে ছিল। এখানে তারা পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ ঘটাবে যাতে পাশে থাকা জলের ডাম ভেঙে সেই সব মাইনে জল প্রবেশ করে। এর ফলে এইসব এলাকায় আর্থিক সংকট দেখা দেবে। তখন হ্যাকাররা যে টাকা শেয়ার মার্কেট থেকে ইনকাম করেছে সেই টাকা এইসব এলাকার প্রপার্টিতে ইনভেস্ট করবে, কারণ প্রপার্টির দাম তখন অনেকটাই কমে যাবে। এই ইনভেস্টমেন্ট করায় তারা এত প্রফিট গেইন করবে যেটা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। সেখান থেকে এরা জানতে পারে হ্যাকাররা জাকার্তা মানে ইন্দোনেশিয়াতে আছে, তাই তারা সেখানে চলে যায়। এই জাকার্তায় হ্যাকারদের পুরো সার্ভার ছিল, কিন্তু সেটা পর্যন্ত পৌঁছানো মোটেই সহজ ছিল না। এই জন্য নিকোলাস প্রথমে তার গাড়ি নিয়ে একটা ফলস অ্যাক্সিডেন্ট করায়, আর সবাই যখন সেই অ্যাক্সিডেন্ট নিয়ে ব্যস্ত ছিল নিকোলাস চুপি চুপি হ্যাকারদের যেখানে সার্ভার ছিল সেখানে চলে যায়। সেখানে নিকোলাস তার হ্যাকিং স্কিল ইউজ করে হ্যাকারদের ব্যাপারে সবকিছু জানতে পারে। নিকোলাস জানতে পারে হ্যাকাররা তাদের 73 মিলিয়ন টাকা এখানকার কোনো লোকাল ব্যাংকে রেখেছে। নিকোলাস আর্মি চিফের বোনকে সেই ব্যাংকে পাঠিয়ে দেয়। আর্মি চিফের বোন সেই ব্যাংকে গিয়ে ব্যাংকের একটা কর্মচারীকে বলে, এখানে আমার একটা জরুরি মিটিং আছে, কিন্তু আমার সমস্ত কাগজ খারাপ হয়ে গেছে। তুমি কি তোমার প্রিন্টারে আমার কাগজগুলো রিপেন্ট করে দেবে? আমি তোমাকে আমার পেন ড্রাইভ দিচ্ছি। ব্যাংকের কর্মচারী যখন সেই পেন ড্রাইভ নিয়ে তার কম্পিউটারের সিপিইউতে কানেক্ট করে তখন সেই ব্যাংকের সার্ভারের সমস্ত কন্ট্রোল নিকোলাসের কাছে চলে যায়। নিকোলাস সেই হ্যাকারদের 73 মিলিয়ন ডলার সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করে দেয় এবং ব্ল্যাক হ্যাট গ্রুপের হ্যাকারদের জন্য একটা মেসেজ পাঠায় যে যদি তোমরা টাকা ফেরত পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। ইলিয়াস কিছুক্ষণ পর নিকোলাসকে ফোন করে। নিকোলাস তখন ইলিয়াসকে বলে, আমি জানি তোমার ওপরে কোনো লোক আছে, আর সে যদি তার টাকা ফেরত পেতে চায় তাহলে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে বলো তাকে। এরপর ইলিয়াস তার বসের সঙ্গে নিকোলাসের কথা বলায়। ইলিয়াসের বস নিকোলাসকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই? নিকোলাস ইলিয়াসের বসকে বলে, তুমি আগে যে সমস্ত প্রজেক্ট করতে চলেছো সেখানে আমি তোমার পার্টনার হতে চাই। ইলিয়াসের বস নিকোলাসকে বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার পার্টনার করে নেব, কিন্তু তার আগে আমি তোমার সাথে দেখা করতে চাই। নিকোলাসও তার সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। নিকোলাস আগে থেকে বুঝে যায় সে তাকে পার্টনার করবে না, তাকে শুধু মেরে ফেলার জন্য সেখানে তারা ডেকেছে। তাই নিকোলাসও সবকিছুর জন্য প্রস্তুত হয়েই সেখানে যায়। সেখানে যাওয়ার পর ইলিয়াস নিকোলাসের দিকে বন্দুক ধরে। তখন নিকোলাসের মনে পড়ে ইলিয়াসই আর্মি চিফকে মেরেছিল, যে তার অত্যন্ত ভালো এক বন্ধু ছিল, যে তার সঙ্গে এমআইটিতে পড়তো। এই জন্য আর্মি চিফের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নিকোলাস ইলিয়াসকে মেরে ফেলে। এরপর চারিদিক থেকে নিকোলাসের ওপর গুলি চালানো হয়। কিছু গুলি নিকোলাসের গায়েও গিয়ে লাগে, কিন্তু সে বেঁচে যায় কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। নিকোলাস এক এক করে সবাইকে মেরে ফেলে। তখন নিকোলাসের সামনে ব্ল্যাক হ্যাট গ্রুপের লিডার চলে আসে। নিকোলাসের সঙ্গে ব্ল্যাক হ্যাট গ্রুপের লিডার এক অভূতপূর্ব ফাইট হয়, কিন্তু শেষ পর্যন্ত নিকোলাস ব্ল্যাক হ্যাট গ্রুপের লিডারকে মেরে ফেলে আর এখান থেকে চলে যায়। নিকোলাস আর্মি চিফের বোনের সাথে গিয়ে দেখা করে। এরপর এরা দুজন এই দেশ ছেড়ে বেরিয়ে যায়।
নিকোলাসকে আর কখনোই FBI ধরতে পারে না এবং শেয়ার মার্কেটে স্ক্যাম থেকে উপার্জিত $73 মিলিয়ন তার কাছেই থেকে যায়। এখানে এই সাইবার থ্রিলার মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।